প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যে সমস্ত স্বাস্থ্য বিধিমালা আছে, সমস্ত বিধি অনুসরণ করে তোমরা ঘরেই থাকছো। আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকের এই লেকচারে আমি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কিছু অংশ আলোচনা করতে যাচ্ছি। শুরুতেই আমরা দেখে নেই এই আলোচনা থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে ধারণা পাব। প্রথমত, আমরা কুলম্বের সূত্র ব্যাখ্যা করতে পারব, সেটা বায়ু মাধ্যমে এবং অন্য কোনো মাধ্যমে। এরপর আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ ব্যাখ্যা করতে পারব এবং সব শেষে এক কুলম্ব বলতে কি বোঝায় সেটাও আমরা বলতে পারব। দেখো, এখানে আমরা জোড়ায় জোড়ায় আমরা কতগুলো চার্জ দেখতে পাচ্ছি। 5 জোড়া চার্জ আছে এখানে। এটার মান হচ্ছে পজিটিভ 10 কুলম্ব, এটা নেগেটিভ 10 কুলম্ব, এটা পজিটিভ 10 কুলম্ব, এটা নেগেটিভ 8 কুলম্ব, এইভাবে অন্যান্যগুলো আছে। আমরা ধরলাম যে এই 4 জোড়া চার্জ একই মাধ্যমে আছে, কিন্তু এই জোড়া একটু ভিন্ন মাধ্যমে আছে। আমরা আরও দেখতে পাচ্ছি যে এই 3 জোড়া চার্জ একই দূরত্বে আছে, কিন্তু এই 2 জোড়া চার্জ একটু ভিন্ন দূরত্বে আছে। এখন আমরা জানি যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে যেহেতু এরা প্রতি জোড়া চার্জ যেহেতু এখানে বিপরীতধর্মী, তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটু পর্যবেক্ষণ করব এখন যে এদের মধ্যে আকর্ষণ বলের ভিন্নতা কেমন হয়, কোন ক্ষেত্রে বেশি হয়, কোন ক্ষেত্রে কম হয়, একটু খেয়াল করে দেখি। আমরা দেখলাম, আরেকবার দেখি। তো শিক্ষার্থীরা, আমরা দেখতে পেলাম যে এই জোড়া চার্জের মধ্যে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি ছিল। এর চেয়ে একটু কম ছিল এটাতে, এর চেয়ে একটু কম ছিল এইটাতে, আর সবচেয়ে কম ছিল এই দুটোতে। কিন্তু এই দুটোতে আবার একই ছিল, কম, কিন্তু এই দুটোতে সেম। এখন এই দুটোতে সেম কেন, এর পেছনে কি কি কারণ আছে, আমরা এটা একটু পর্যবেক্ষণ করব আর স্টাডি করব আমরা। দেখো, এই দুই জোড়া চার্জ কিন্তু একই মাধ্যমে ছিল, আবার এদের মধ্যে কিন্তু দূরত্ব একই, কিন্তু পার্থক্য কোথায় দেখো। এটাতে চার্জ হচ্ছে পজিটিভ 10, এটা নেগেটিভ 8, এটা পজিটিভ 16, এটা নেগেটিভ 5। তাহলে যেহেতু চার্জের মানের ভিন্নতা ছিল, তাহলে এদের মধ্যে আকর্ষণ বলের ভিন্ন হওয়ার কথা, কিন্তু ভিন্ন হয়নি, কিন্তু সেম। কিন্তু আরেকটা বিষয় দেখো, এদের মধ্যে একটা সাদৃশ্য আছে, সেটা হচ্ছে এই দুই চার্জের গুণফল আর এই দুই চার্জের গুণফল কিন্তু সেম। এটাও 80 কুলম্ব স্কোয়ার, এটাও 80 কুলম্ব স্কোয়ার। তাহলে আমরা এতক্ষণ স্টাডি করে আমরা যে বিষয়টা দেখতে পেলাম, সেটা হচ্ছে এই দুই চার্জ একই মাধ্যমে ছিল, এদের ক্ষেত্রে মাধ্যম একই, এদের মধ্যকার দূরত্ব একই ছিল, এবং এই চার্জগুলোর এই দুই জোড়ার ক্ষেত্রে চার্জের মানের গুণফলও সমান ছিল। তো যেহেতু এই তিনটা বিষয়ই একই ছিল, যার কারণে আমরা এই দুই ক্ষেত্রে আকর্ষণ বলের মান একই পেয়েছি। তার মানে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়াল চার্জের মান কত সেটা মুখ্য বিষয় না, বিষয় হচ্ছে তাদের গুণফল সমান হবে কিনা। যদি গুণফল সমান হয়, তাহলে তাদের ক্ষেত্রে আকর্ষণ বল এটা সমান হবে। যদি এরা সমধর্মী চার্জ হতো, তাহলে বিকর্ষণ বল হতো, কিন্তু সেক্ষেত্রেও সমান হতো। এখন আমরা এই জোড়ার সাথে এই জোড়া যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি যে এদের মধ্যে আকর্ষণ বল ভিন্ন হওয়ার কারণ কি কি আছে, কি কি খেয়াল করে দেখো। এরাও কিন্তু একই মাধ্যমে ছিল, এদের কিন্তু দূরত্বও কিন্তু একই, কিন্তু খেয়াল করে দেখো এদের কিন্তু চার্জের মানের গুণফল কিন্তু এক্ষেত্রে বেশি। তো যেহেতু এটার ক্ষেত্রে বেশি, কাজেই এটার ক্ষেত্রে আমরা আকর্ষণ বলটা বেশি পেয়েছি এর তুলনায়। তাহলে আমরা বলতে পারি যে এই দুই জোড়ার ক্ষেত্রে এদের মাধ্যম একই ছিল, এদের দূরত্ব সমান ছিল, কিন্তু পার্থক্য ছিল তাদের মানের গুণফলের মধ্যে, যার কারণে এদের মধ্যে আকর্ষণ বলটা বেশি হয়েছে। এখন আমরা এটার সাথে এটা কম্পেয়ার করে দেখি এখানে কি কি ভিন্নতা আছে বা সাদৃশ্য কি কি আছে। দেখো, এক্ষেত্রেও কিন্তু এই দুই চার্জ কিন্তু একই মাধ্যমে, আবার এদের কিন্তু চার্জের গুণফল কিন্তু একই, কিন্তু খেয়াল করে দেখো এদের মধ্যে কিন্তু দূরত্ব ভিন্ন।
এ ক্ষেত্রে দূরত্ব বেশি আর এই ক্ষেত্রে দূরত্ব অনেক কম। তো যেহেতু দূরত্ব কম দূরত্ব থাকার কারণে এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি হয়েছে। তাহলে এদের ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি যে এই দুই জোড়ার ক্ষেত্রে মাধ্যম একই ছিল, এদের গুণফলের মান একই ছিল, কিন্তু তাদের মধ্যে দূরত্বটা ভিন্ন ছিল। কাজে এই দূরত্ব ভিন্ন হওয়ার কারণেই আকর্ষণ বলটা ভিন্ন হয়েছে। আর এই দুই জোড়ার ক্ষেত্রে দেখো, এদের ক্ষেত্রে দেখো গুণফল কিন্তু একই, এক্ষেত্রেও 80, এক্ষেত্রেও 80। এদের ক্ষেত্রে দূরত্ব কিন্তু সেম, কিন্তু ভিন্নতা কোথায়? দুই জোড়া কিন্তু দুটো ভিন্ন মাধ্যমে আছে। তাহলে এই মাধ্যম ভিন্ন হওয়ার কারণেই কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বলের ভিন্নতা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এই দুই চার্জের ক্ষেত্রে তাদের মধ্যকার দূরত্ব সমান ছিল, তাদের মানের গুণফলও সমান, কিন্তু মাধ্যম ভিন্ন। তাহলে দেখো আমাদের এতটুকু পর্যবেক্ষণ থেকে আমরা বলতে পারি যে দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে তিনটা বিষয়ের উপর। একটা হচ্ছে চার্জ দ্বয়ের মানের গুণফলের উপর, একটা হচ্ছে তাদের মধ্যকার দূরত্বের উপর, আর একটা হচ্ছে তাদের মাধ্যমের ভিন্নতার উপর। তো এখন এই যে মাধ্যমের যেই ধর্মটার কারণে এখানে আকর্ষণ বলের ভিন্ন হলো, ওই ধর্মটাকে বলে মাধ্যমের ভেদনযোগ্যতা, সংক্ষেপে বলে মাধ্যমের ভেদ্যতা। এটাকে একটা গ্রিক লেটার দিয়ে প্রকাশ করে, এটার উচ্চারণ হচ্ছে ইপসাইলন। তো তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা যে তথ্যগুলো পেলাম, যদি আমরা একটু সামারি করি, যে দুটো বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে তিনটা বিষয়ের উপর। একটা কি? চার্জ দুটোর মানের গুণফলের উপর, এদের মধ্যকার দূরত্বের উপর, এবং চার্জ দুটো যে মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রকৃতির উপর। তো মাধ্যমের ওই প্রকৃতিটাকে আমরা বিজ্ঞানের ভাষায় কি রাশি দিয়ে প্রকাশ করি? সেটা হচ্ছে ওই যে বলেছিলাম ভেদনযোগ্যতা বা ভেদ্যতা। এখন এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর একজন ফ্রেঞ্চ পদার্থবিদ চার্লস অগাস্টিন কুলম্ব তিনি একটা সূত্র দাঁড় করান, যেই সূত্রটাকে বলে কুলম্বের সূত্র। এই সূত্রটা তিনি প্রকাশ করেছিলেন 1785 সালে। সূত্রটা হচ্ছে এরকম: নির্দিষ্ট মাধ্যমে দুটো বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। দেখো এই সূত্রের মধ্যে কিন্তু এই যে মাধ্যমের ভিন্নতার বিষয়টা কিন্তু বলা হয়নি। কেন বলা হয়নি? কারণ শুরুতেই কিন্তু ধরে নেওয়া হয়েছে নির্দিষ্ট মাধ্যমে। যদি মাধ্যম ভিন্ন হতো তাহলে সেক্ষেত্রে মাধ্যমের বিষয়টাও এখানে আসতো। তো এখন আমরা শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা কেমন সেটা আমরা দেখব। ধরো এটা একটা চার্জিত বস্তু, এটা একটা চার্জিত বস্তু, এতে চার্জের পরিমাণ Q1 এবং এতে চার্জের পরিমাণ হচ্ছে Q2। ধরলাম এদের সংযোগকারী সরলরেখার দৈর্ঘ্য বা এদের ভরকেন্দ্রের মধ্যকার দূরত্ব আমরা ধরলাম R। এখন কুলম্বের সূত্র অনুসারে এদের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এটাকে এক কথায় বলে কুলম্ব বল। এই বলটা কার সমানুপাতিক ছিল? চার্জ দুটোর গুণফলের সমানুপাতিক। এরপর আবার F প্রপোর্শনাল, আমরা বলেছিলাম যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে 1/(1/r²). এখন এই দুই সূত্রকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা লিখতে পারি F প্রপোর্শনাল Q1 × Q2 /r²। এখন সমানুপাতিক সূত্রের নিয়ম অনুসারে এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে লিখতে পারি এটাকে এইভাবে, যেখানে k হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। এখন এই যে সমানুপাতিক ধ্রুবক, এটার মান কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, এবং এই সমীকরণের যে এই যে রাশিগুলো আছে, কুলম্ব বল, প্রথম চার্জের মান, দ্বিতীয় চার্জের মান এবং তাদের মধ্যকার দূরত্ব, এই রাশিগুলো কোন এককে পরিমাপ করা হয়েছে তার উপর নির্ভর করে। এবং দেখা যায় যে
পরিমাপের যে এসআই সিস্টেম আছে সেই সিস্টেমে এই সমানুপাতিক ধ্রুবক এটার মান হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট। এখানে আমরা একটা নতুন একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটার উচ্চারণ হচ্ছে ইপসাইলন নট। তো এই টোটালটা হচ্ছে কে এর মান। তো এখানে এই ইপসাইলন নট যেটা, এটার একটা পরিচয় আছে, এটাকে বলে শূন্য স্থানের ভেদ্যতা বা শূন্য মাধ্যমের ভেদ্যতা। ভেদ্যতার আরেক নাম আমরা কি বলেছিলাম? ভেদনযোগ্যতা। সংক্ষেপে এটাকে বলে ভেদ্যতা। আর এটার উচ্চারণ হচ্ছে ইপসাইলন নট। এটা একটা ধ্রুব সংখ্যা, এটার একটা মান আছে। এই মানটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। মানটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এটা আমাদের মুখস্থ রাখতে হবে এই কারণে যে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমাদের এই মানটা ব্যবহার করতে হয়। তো প্রশ্নে এই মানটা দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, যার কারণে সাবধানতা হিসেবে আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে। তো এই ছিল কুলম্বের সূত্রের গাণিতিক প্রকাশ। এখন এটা তো আমরা দেখলাম শূন্য মাধ্যমে কুলম্বের সূত্রের গাণিতিক প্রকাশ। এখন শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে হলে, ধরো এই চার্জ দুটো শূন্য মাধ্যমে না থেকে ধরো পানি মাধ্যমে ছিল, সেক্ষেত্রে এই সূত্রের আকৃতিটা কেমন হবে সেটা আমরা দেখব এখন। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্য কোনো মাধ্যমে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। সেটা হচ্ছে, রূপটাও খুব সিম্পল। এখানে আমরা এফ নটের পরিবর্তে ধরেছি এফ। এখানে 1/4 পাই এপসাইলন নট ছিল, এখানে হচ্ছে 1/4 পাই ইপসাইলন, আর অবশিষ্ট যা আছে সেটাই। এক্ষেত্রে এই যে চিহ্নটা ইপসাইলন, এইটাকে বলে ওই মাধ্যমের ভেদ্যতা, যেই মাধ্যমে চার্জ দুটো রাখা আছে সেই মাধ্যমের ভেদ্যতা বা ভেদনযোগ্যতা। তো এটা এক এক মাধ্যমের জন্য এটার মান এক এক রকম হবে। তো আমরা তাহলে কুলম্বের সূত্রের অন্য কোনো মাধ্যমে কুলম্বের সূত্রের ফর্মটা কেমন হয় সেটা আমরা দেখলাম। তাহলে এখানে পার্থক্য হচ্ছে শুধু এই জায়গাটায়। এখন আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কেমন হয় সেটা দেখব। ধরো এখানে আমরা দুটো চার্জ দেখতে পাচ্ছি, এটা একটু বড় মানের, এটা একটু কম, মানটা একটু কম, এটা ছোট দেখতে পাচ্ছি আমরা। ধরলাম Q1 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর ধরলাম আমরা R। তাহলে আমরা এ থেকেই বুঝতে পারছি যে এই অবস্থান ভেক্টরের দিক হবে Q1 থেকে Q2 এর দিকে, যেহেতু Q1 এর সাপেক্ষে Q2 আমরা বিবেচনা করছি। এখন তাহলে Q1 কর্তৃক Q2 এর উপর প্রযুক্ত কুলম্ব বিকর্ষণ বল সেটা আমরা ধরলাম F। তাহলে F এর দিক হবে কোন দিকে? সেটাও একই হবে Q1 থেকে Q2 এর দিকে। এখন কুলম্বের সূত্র থেকে আমরা লিখতে পারি F = 1/4 পাই ইপসাইলন Q1 Q2 বাই R স্কোয়ার। দেখো এখানে যেহেতু আমরা ইপসাইলন ধরেছি, আমরা ধরে নিলাম তার মানে এটা অন্য কোনো মাধ্যমে বিবেচনা করা হয়েছে। যদি আমরা শূন্য মাধ্যমে বিবেচনা করতাম তাহলে এখানে ইপসাইলন নট ইউজ করতাম। তো এটা তো স্কেলার ফর্মে আছে। এখন যেহেতু বল একটা ভেক্টর রাশি, যদি আমরা এটাকে ভেক্টর আকারে লিখি তাহলে এখানে আমরা ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে এই সমীকরণের সমতার জন্য ডান দিকেও একটা ভেক্টর সাইন আনতে হবে। আমরা একটা ভেক্টর সাইন আনলাম ইটা, এটা উচ্চারণ হচ্ছে ইটা। এটা একটা, এই ক্যাপ চিহ্ন দেখেই আমরা বুঝতে পারছি এটা একটা একক ভেক্টর। তাহলে এখানে ইটা হচ্ছে একটা একক ভেক্টর। কোন দিকে? এই ভেক্টর আর এর দিকে একটি একক ভেক্টর, এই আর এর দিকে একটি একক ভেক্টর। তাহলে সেই হিসেবে এই একক ভেক্টরের দিকেও কিন্তু একই দিকে হবে। এখন একক ভেক্টরের যে ডেফিনেশন, সেখান থেকে আমরা জানি যে কোনো একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। তাহলে সেই হিসেবে আমরা ইটা = লিখতে পারি ওই ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তো এখন এইখানে যদি আমরা তার এই মানটা বসাই তাহলে আমরা কি লিখতে পারি? ভেক্টর আর ডিভাইডেড বাই মডুলাস আর, মানে এই ভেক্টরের মান। তাহলে এটাও ভেক্টরের মান, এটা ভেক্টরের মানের স্কোয়ার। তাহলে এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি এইভাবে, এখানে কিউব চলে আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবারে আমরা দেখব 1 কুলম্ব কি। বিষয়টা হচ্ছে, আমরা তো জানি যে চার্জের একক হচ্ছে কুলম্ব। এখন 1 কুলম্ব
কুলম্বের স্ট্যান্ডার্ড কতটুক, মানে কতটুক চার্জকে আমরা 1 কুলম্ব বলবো, এটা স্ট্যান্ডার্ড ভ্যালুটা, এটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয় কিভাবে, আমরা এটা দেখব। দেখো, আমরা তো কুলম্বের সূত্রে যে গাণিতিক প্রকাশ, সেখান থেকে আমরা বলতে জানি যে F = 1/4πε0 Q1 Q2 d²। দেখো এখানে কোন মাধ্যমে বিবেচনা করা হয়েছে? শূন্য মাধ্যমে। আমরা এটা দেখেই বুঝতে পারছি। তার মানে 1 কুলম্বের স্ট্যান্ডার্ড নির্ধারণ করার সময় শূন্য মাধ্যম বিবেচনা করা হয়। তো এইখানে ε0 মান কত সেটা আমি বলেছি একটু আগে, 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এখন এই সমীকরণে আমরা যদি এই ε0 মানটা যদি আমরা এইখানে বসাই, তাহলে 1/4πε0 এই সম্পূর্ণটার যে মান পাওয়া যায় সেটা হচ্ছে 9 × 10⁹। আর অবশিষ্ট যেটা আছে সেটা তো আছেই। এখন এই সমীকরণে আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব। এই স্ট্যান্ডার্ড নির্ধারণ করার সময় কিছু শর্ত প্রয়োগ করব। আমরা শর্ত প্রয়োগ করেই তার স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করা হয়। আমরা ধরলাম যদি এই সমীকরণে Q1 এবং Q2 এই দুটো চার্জের মান যদি একই হয়, ধরলাম সেটা হচ্ছে Q কুলম্ব, এবং যদি এই দুই চার্জের মধ্যকার দূরত্ব যদি 1 মিটার হয়, এবং এই অবস্থায় মানে এই দুই শর্ত সাপেক্ষে যদি এদের মধ্যে কুলম্ব বিকর্ষণ বলের মান 9 × 10⁹ নিউটন হয়, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে কি হবে? তাহলে এই শর্ত, তিনটা শর্ত যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা লিখতে পারি এফ এর পরিবর্তে লিখলাম, এটা তো এখানে আছেই, Q1 আর Q2 সমান, তখন Q1 স্কোয়ার, আর D = আমরা 1 ধরেছি, কাজে এটা আমরা লিখলাম না। তো এইটাকে এখন হিসাব করলে আমরা লিখতে পারি Q1 স্কোয়ার = 1, এবং ফাইনালি আমরা লিখতে পারি Q = ±1 কুলম্ব। তাহলে দেখো আমরা 1 কুলম্বের স্ট্যান্ডার্ড কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে দেখো Q = 1 কুলম্ব, এই স্ট্যান্ডার্ড আনতে গিয়ে আমাদের কি কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হলো? এই কয়েকটা কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করতে হয়েছে। আর একটা কন্ডিশন কি ছিল? এই দুই চার্জ শূন্য মাধ্যমে থাকতে হবে। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা বলতে পারি দুটি সমমানের চার্জ বায়ু মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরে স্থাপন করলে যদি এদের মধ্যে 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল কাজ করে, তাহলে প্রত্যেকটা চার্জকে বলা হবে 1 কুলম্ব। তাহলে আশা করি তোমরা 1 কুলম্বের স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ।